আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। শুরু হয়ে গেল জাকিরস হরর এফএম, সাথে আছি আমি জাকির হোসেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি, আর ভালো আছি বিদায় আপনাদের মধ্যে আজকে নতুন কিছু চমক নিয়ে এসেছি। আর এই চমৎকার গল্পগুলোর জন্যই আপনারা অনেক দিন যাবৎ অপেক্ষা করেন, আর সেই সমস্ত গল্পই আমি আপনাদের মধ্যে নিয়ে আসি, যেগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ঘটনাটি পাঠিয়েছেন টাঙ্গাইল থেকে শাকিল হাওলাদার ভাই। তিনি তার বক্তৃতায় যেভাবে লিখেছেন সেভাবে আমি পড়তে শুরু করেছি। আপনারা যে যার জায়গা থেকে সকলেই চুপচাপ হয়ে গল্পটি শুনতে বসে পড়ুন অথবা শুয়ে পড়ুন। কানে হেডফোন লাগিয়ে নিলে অনেক ভালো ফিল পাবেন। আর রুমের দরজা জানলা একেবারে বন্ধ করে দিন এবং লাইট থাকলে অফ করে দিন। শুধুমাত্র ভালো ফিলিং পাওয়ার জন্য এই সমস্ত করতে বলেছি, অন্যথায় এগুলো না করলেও চলবে। তো চলুন আমরা গল্পে ঝাঁপিয়ে পড়ি। আসসালামু আলাইকুম জাকির ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আমি শাকিল হাওলাদার টাঙ্গাইল থেকে বলছি। ভাই, ঘটনাটি আমি যেভাবে লিখছি সেভাবে পড়ে শোনাবেন। ঘটনাটি আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। ঘটনাটি ঘটেছিল অনেক আগে আমার দাদার সাথে। তো আমার দাদা আমার বাবাকে বলে, আর সেখান থেকে আমি শুনি, আর ওইভাবেই আপনার কাছে আমি ঘটনাটি লিখে পাঠিয়েছি। ঘটনাটি হলো, আমার দাদার বয়স যখন মাত্র ৩৫ বছর, তখনকার সময়কার ঘটনা। তখনকার সময়ে আমাদের গ্রামে একটা বিল ছিল। সেই বিলে অনেক মাছ পাওয়া যেত। অসংখ্য মানুষ সেই বিলে গিয়ে মাছ ধরত। তো দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতো যারা মাছ ধরতে শুধুমাত্র এই গ্রামে আসতো। আর আমাদের গ্রামের এই বিলটা অনেক নাম করা ছিল, কারণ ধরতে পারেন যে এই বিলে আসলে কেউ খালি হাতে ফেরত যেত না, মানে সকলেই অনেক মাছ পেত। যার কারণে অনেক আশা ইচ্ছা নিয়ে দূর দূরান্ত থেকেও মানুষ আসতো। মাশাআল্লাহ, মাছও কিন্তু পেত। মাছ যে পেত না ব্যাপারটা এমনও না। তো মজার ব্যাপার হচ্ছে, দিনের বেলা যেরকম মানুষ মাছ ধরতো, রাতের বেলাও কিছু কিছু মানুষ মাছ ধরতো। আর আমার দাদার নেশা ছিল এরকম, তিনি গভীর রাতে বিলে যেতেন এবং বিল থেকে মাছ ধরতেন। আর দাদি মাঝে মধ্যেই বলতো, আপনি এত রাতে বিলে যাবেন না, কারণ আমার বাসায় একাকী থাকতে ভয় লাগে। আর আমার বাবার বয়স কিন্তু তখন মাত্র 4 বছর, আমার বাবা ছোট তখন। তো দাদি বলতো, এই ছোট্ট বাচ্চা নিয়ে আমি যে থাকি, আপনি যে যান এত রাতে, এটা তো মানে আমার জন্য কষ্টকর। কিন্তু দাদা ওই যে মাছ ধরার একটা নেশা, দাদির কথা তেমন একটা শুনতেন না। দাদা বলতেন, তুমি চুপচাপ কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবে, তাহলেই তো হয়, তোমার এত টেনশনের কিসের? আর দরজা তো লাগানোই থাকে, সমস্যা কি? ঘরের ভিতরে কোনো কিছু প্রবেশ করবে না ইনশাল্লাহ, তুমি চিন্তা করো না। আর আমি তো বেশিক্ষণ সময় দেই না, আমি সর্বোচ্চ 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে তো মাছ ধরে নিয়ে চলে আসি। আর মাছ তো আর আমি একা খাই না, তোমাদেরকে নিয়েই খাই, তাই না? তখন দাদি আর কিছু বলতো না, দাদি চুপ হয়ে যেত। তো আমার দাদা বরাবরের মতোই সেদিনও মাছ ধরার জন্য রেডি হচ্ছিলেন। তার সাথে একটা বড় লাইট ছিল। তখনকার জামানায় একটা লাইট ছিল, যেটা অনেকেই দেখছেন মনে হয়, ওই যে ঘাড় বাঁকানো যেত, লাল লাইটটা, মানে ঘাড় ভাঙা যেত। লাইটের নামটা সঠিক আমার মনে পড়ছে না। ওই লাইটটা মানে জনপ্রিয় লাইট ছিল, ওইটা জাপানিজ লাইট। আশা করছি যারা যারা দেখছেন তাদের চোখে অলরেডি সেটা ভাসতেছে। তো আমার দাদা লাইটটা নিল। লাইট নেওয়ার পরে মাছ ধরার জন্য একটা চাবি, আমাদের ভাষায় বলা হয় চাবি, মানে ওই যে খাঁচার মতো চাপ দিয়ে মাছ দেখে, লাইট দিয়ে দেখে চাপ দিয়ে মাছগুলো ধরা হয় উপর দিক দিয়ে হাত ঢুকিয়ে। তো ওইটাও নিল, আর মাছ রাখার জন্য একটা ব্যাগ নিল, এই আর কি। তো দাদু হাঁটতে লাগলো। দাদুর কোনো সঙ্গী সাথী আসলে এত রাত্রে ছিল না, কারণ দাদুর যে বন্ধু বান্ধবরা ছিল তারা আবার রাতের বেলায় মাছ ধরতো না, তারা দিনের বেলায় ধরতো। কেউ কেউ হয়তো বা সন্ধ্যার পরে যেত।
আর রাতে তেমন একটা কেউ যেত না, কারণ দাদাও একটু বেশি রাত করে যেতেন, তো যার কারণে সঙ্গী সাথী পেত না, আর দাদার সঙ্গী সাথীর প্রয়োজন হতো না, কারণ দাদা অনেক সাহসী ছিলেন। আমাদের বাড়ি থেকে বিলটা কিন্তু মোটামুটি ভালোই দূরে, মোটামুটি 1 থেকে 1.5 কিলোর মতো দূরে। আর বিলটাতে যেতে হয় মানে অনেকগুলো রাস্তা প্যাচমুচোর আছে, ওগুলা পার হয়ে যাওয়ার সময় একটা শ্মশান পড়ে, একটা বড় জঙ্গল পড়ে, জঙ্গল মানে ভাসজার আর কি। তো ওইটার ভেতর দিয়ে যেতে হয়, দুই পাশে ভাসজার, মাঝখান দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে যেতে হয়। তো ওইগুলা পার হওয়ার পরে পরিশেষে পরে ধান ক্ষেত, তো ধানের যে ক্ষেত আছে এগুলো পার হয়ে অনেক ভেতরে যেতে হয়, তারপরে দেখা যায় যে বিল। আর আমাদের বিলটা ছিল মানে অনেক বড়, মোটামুটি বিলের চারপাশ দিয়ে অনেক এলাকায় আছে, মানে বিভিন্ন এলাকা বিভিন্ন গ্রামের মানুষ এই বিলে নামতো আর কি, চতুর্দিক দিয়ে আর কি। তো দাদা যাচ্ছিলেন, যাওয়ার পরে হঠাৎ করে দেখলেন রাস্তার মাঝখানে কয়েকটা শিয়াল দেখে তিনি খুব একটা ভয় পেলেন না, কারণ তিনি তো মাঝে মধ্যে এরকম দেখতেন যে রাস্তায় শিয়াল ডাকছে, এটা স্বাভাবিক। কিন্তু তিনি যখন লাইট ধরলেন ক্ষেতের দিকে, রাস্তার পাশে আর কি, তখন তিনি এমন একটি দৃশ্য দেখলেন যেটা দেখার পর তিনি সত্যি ভয় পেয়েছিলেন। তিনি দেখতে পেলেন মানে 2-1 দিন আগে সম্ভবত কবর দিয়েছে এমন একটা লাশ শিয়ালগুলোর তুলে নিয়ে এসেছে কাফনের কাপড় সহ। তো শিয়ালগুলো লাশটাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। তিনি লক্ষ্য করলেন ওইদিকে আরও বেশি শিয়াল, তারা সবাই মিলে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। কয়েকটা শিয়াল আবার ওই মুহূর্তেই লাশ খাচ্ছে, পা খেয়ে ফেলেছে, আরও বিভিন্ন অংশ আর কি, খুব খারাপ অবস্থা এবং দুর্গন্ধ বের হয়েছে। তো দাদা বাড়ি থেকে বের হওয়ার পর কিছু দূর যাওয়ার পর এরকম একটা দৃশ্য দেখার পর কিছুটা ঘাবড়ে গেলেন এবং মনে মনে ভাবলেন আজকে কি মাছ ধরতে যাব নাকি ফেরত যাব। আবার ভাবলেন না, ফেরত গেলে আবার বউ যদি বলে, মানে আমার দাদি যদি বলে যে কি ব্যাপার, ভয় পাইছো নাকি, আজকে চলে আসলা যে, এই কথা চিন্তা করতে লাগলেন। তো সব কিছু চিন্তা করে বিবেচনা করে তিনি মনে করলেন যে না, শিয়াল দেখে আর ভয় পাওয়ার কি আছে, আর শিয়াল লাশ খায় এটা তো স্বাভাবিক, আমি সামনের দিকে এগিয়ে যাই। তো তিনি সামনের দিকে এগোতে লাগলেন। শিয়াল থেকে মোটামুটি 20-30 গজ দূরে যাওয়ার পরে সবগুলো শিয়াল একত্রিত হয়ে ডাকা শুরু করলো, হুক্কা হওয়া করে ডাকা শুরু করলো। আপনারা জানেন যে রাতের বেলা কিন্তু এই ডাকগুলো অনেক ভয়ঙ্কর লাগে, মানে তার মধ্যে আবার সবগুলো শিয়াল ডাকা আরম্ভ করার পর দাদা ভয় পেল, মনে মনে ভাবলো যে শিয়ালগুলো কি আবার আমাকে অ্যাটাক করে কিনা আল্লাহ জানে। তারপর দাদা আরেকটু হাঁটার গতি বাড়িয়ে দিয়ে সামনের দিকে হাঁটা আরম্ভ করলেন। তো হাঁটতে হাঁটতে সেই ভাসজার, যেটার কথা একটু আগে আপনাদেরকে বললাম, সেই ভাসজারের রাস্তা পর্যন্ত চলে গিয়েছে। তো তখনকার সময়টা ছিল গরমকাল, চারিদিকে মনে করেন উংসা টাইপের, মানে ভ্যাপসা টাইপের গরম। রাতের বেলা দাদার গায়ে ছিল সেন্টু গেঞ্জি। তো এইভাবে যাওয়ার পরে সেই ভাসজারের রাস্তার মাঝখানে যাওয়ার পরে দাদা অনুভব করলেন একেবারে শীতল একটা হাওয়া, মানে খুবই ঠান্ডা একটা হাওয়া, যেটা আসলে সচরাচর থাকার কথা না, এরকম একটা হাওয়া দাদার গায়ে লাগলো। আর ভাসজারের নিচ দিয়ে যাওয়ার সময় কিছু বাঁশের শব্দ শুনতে পেল, কর 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 এরকম শব্দ হচ্ছে। আর সেই জঙ্গলের ভেতরে কে যেন হাঁটছে এরকম একটা আওয়াজ, মানে শুকনো পাতার উপর দিয়ে হেঁটে গেলে যেরকম একটা আওয়াজ হয়, খসখস খসখস পায়ের শব্দ, প্রত্যেকটা পা ফেলার শব্দ, এই টাইপের একটা শব্দ শুনতে পেলেন। তো তিনি ঘাড় ঘুরিয়ে জঙ্গলের ভেতরে তাকালেন, কিছুই দেখতে পেলেন না। অপর পাশে লাইট ধরলেন, অপর সাইডে তাকালেন, না, সব চুপ, নিস্তব্ধ, কোনো শব্দ নেই, কোনো কিচ্ছু নেই, কোনো শিয়াল কুকুর কোনো প্রাণী, মানে কোনো কিছুর উপস্থিতি নেই। ও তিনি ভাবলেন যে হয়তোবা এটা মানে বাতাসের শব্দ।
বাতাসের কারণে অনেক সময় পাতা লড়ে, এই পাতা নড়ার কারণে অনেক সময় শব্দ হয়। তো তিনি সামনের দিকে এগোতে লাগলেন, তিনি আবার অনুভব করলেন খড়খড় শব্দ। মানে ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা? মানে দাদু যখনই হাঁটতে শুরু করে তখনই ওইটাও হাঁটতে শুরু করে, এরকম আর কি একটা অবস্থা। দাদু মনে করলেন যে এটা হয়তো বা তার মনের ভুল ধারণা, বা তার মনে ভয় কাজ করতেছে, শিয়াল দেখছে, লাশ দেখছে, এই কারণে হয়তো বা এমন লাগছে। কিন্তু কিছুক্ষণ পরে কয়েকটা ভাস এমন জোরে শব্দ হলো আর মাঝখানে ভেঙে গেল, যেটা দেখার পরে দাদার মানে কলিজা শুকাই গেছিল। হঠাৎ করে দুইটা বাঁশ কর কর করে শব্দ করে একটা বাঁশের মাঝখানে ভেঙে গেল, এবং তাজা কাঁচা বাঁশ মানে মাঝখানে ভেঙে পড়ে গেল রাস্তার পাশে। তো দাদু এটা দেখে বুঝে ফেললেন যে এটা আসলে শব্দটা প্রথম যেটা হয়েছে এটা আসলে সাধারণ কোনো শব্দ না। আর সাধারণ শব্দ না এই কারণেই, যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেল চোখের সামনে, এটাকে সাধারণভাবে নেওয়াও ঠিক হবে না। তো আমার দাদু কি করলেন, একটু উপর হয়ে মাটি থেকে মানে একটু চিমটি দিয়ে এক মুষ্টি আর কি, এক মুষ্টির মতোই বালি নিলেন এবং আয়াতুল কুরসি পড়লেন, সেখানে ফু দিলেন, বালিটা সেই জঙ্গলের দিকে ছুঁড়ে মারলেন। তো শব্দ টব্দ যা ছিল সব অফ হয়ে গেল। দাদু আবার ভাবলেন যে আমি কি এখন ফেরত যাব নাকি সামনের দিকে আগাবো, কেন যেন এরকম হচ্ছে। রাতটাও ছিল শনিবারের রাত। তো দাদু চিন্তা করলেন, না জঙ্গল তো পারই হয়ে গেছি, আর কয়েক কদম মাত্র পার হয়ে চলে যায়, বিলে গেলে তো অবশ্যই সঙ্গী সাথী পাওয়া যাবে, দু একজনও তো পাওয়াই যাবে অবশ্যই, কারণ মাছ তো অনেকেই ধরতে আসে। দাদু আগাতে লাগলেন, জঙ্গল পার হয়ে গেলেন। তারপর হলো সেই ধান ক্ষেতের যে জমিগুলো ছিল ওই জমিগুলা। তো দাদু হাঁটতে লাগলেন, হাঁটতে 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 মানে বিলটা আজকে স্তব্ধ মনে হচ্ছে, কোনো মানুষজনের কোনো চিহ্নই নাই। মানে বিলের ভিতরে কোনো লাইট নাই, কোনো হ্যাজাক নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই, কেমন যেন গুটগুটে একটা অন্ধকার টাইপের ভাইব। তো দাদু এগোতে লাগলেন, এগোতে এগোতে এক পর্যায়ে বিলের তলায় নেমে গেলেন। বিলের তলা বলতে যেখানে বিল, মূল বিল, পানি, মাছ ধরা যাবে এইরকম জায়গা আর কি। তো সেখানে যাওয়ার পর দাদু দেখতে পেলেন যে মোটামুটি মাছের উপস্থিতি আছে, মাছ আজকে পাওয়া যাবে। যে ব্যাগ নিয়ে আসছে ওই ব্যাগ কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম সময় অর্ধেক, বেশি অর্ধেক বা ভরেও যায়, এই পরিমাণ মাছ পাওয়া যায়। মূলত এর জন্যই দাদুর মাছ ধরার নেশা ছিল রাতে, কারণ যেই মাছগুলা বেসিক্যালি দিনের বেলা বিলের গভীরে থাকে, ওই মাছগুলো আবার মানে রাত হলে পাড়ে চলে আসে, মানে ঘুমায় এই পাড়ের কাছাকাছি এসে, পরিষ্কার পানি থাকে তো ওখানে বসে ঘুমায়, সহজেই ধরা যায়। তো দাদু মাছ ধরতে লাগলেন। মাছ ধরতে ধরতে এক সময় তিনি অনেক দূরে চলে গেলেন, মানে হাঁটতে হাঁটতে মাছ মোটামুটি অর্ধেক ব্যাগ হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি যতই সামনের দিকে আগাচ্ছে ততই মাছ বেশি পাওয়া যাচ্ছে। মাছ কি মাছ ছিল জানেন? মাছ ছিল হচ্ছে কই, শিং, টাকি, পুঁটি, পরে বড় বড় ট্যাংরা, বাইম মাছ, গুতুম মাছ, এরকম মানে পাঁচ মিশালি টাইপের মাছ ছিল। আবার মাঝে মধ্যে পোনা মাছও পাওয়া যেত। পোনা মাছ বলতে ওই যে রুই, কাতল, এগুলার যে ছোট ছোট পোনা থাকতো না, ওগুলোও পাওয়া যেত। বড় মাছ তো আর এত কাছাকাছি আসে না। তো দাদুর কিন্তু মাছ ধরতে আজকে খুব মজা লাগতেছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে আবার সেই শীতল ঠান্ডা হাওয়াটা তার গায়ে লাগলো। ঠান্ডা হাওয়াটা তার গায়ে লাগার পর তিনি কেমন যেন অনুভব করলেন, তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল, তার খারাপ লাগা আরম্ভ হয়ে গেল। মানে খারাপ লাগা বলতে কেমন যে একটা অনুভূতি, মানে শরীর ফুলে গেল, মানে সেম অনুভূতিটা যেটা ওই যে জঙ্গলের পাশে হয়েছিল ঢুকতেই, ওই অনুভূতিটাই। তো দাদু সাহস করে, বুকে সাহস সঞ্চয় করে মাছ ধরতে লাগলেন। আর মাছ ধরতে যখন শুরু করলেন তখনই তার সাথে আবার সেই পূর্বের ন্যায় ঘটনা ঘটতে শুরু করলো।
তিনি যখনই পা ফেলতেন তখনই মনে হতো তার পাশ দিয়ে কেউ হাঁটছে পানির উপর দিয়ে। মানে পানির মধ্যে হাঁটলে যে শব্দটা হয় ওই শব্দটা তিনি শুনতে পাচ্ছেন। যখনই তিনি হাঁটা বন্ধ করেন ওইটাও হাঁটা বন্ধ হয়ে যায়। বিষয়টা বুঝতে পারছেন কতটা ভয়ানক? মানে দাদু যখনই হাঁটা আরম্ভ করে তখনই ওইটাও হাঁটা আরম্ভ করে। আর দাদু ঘাড় ঘুরিয়ে দেখে এদিক সেদিক, কোনো কিচ্ছু নেই। লাইট ধরে দেখে, না, বিলে কোনো মানুষই নেই। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা। কিন্তু দাদু হাঁটা শুরু করলে ওটাও হাঁটা শুরু করে। তখন দাদু চিন্তা করলেন, এখন আমি কি করবো? বাসাতি চলে যাবো, নাকি মাছই ধরমু, না দাঁড়াই থাকবো? কি করলে কি হয়, নাকি ক্ষতি করে ফেলে কোনো? চিন্তায় পড়ে গেলেন। তখন আবার মনে মনে ভাবলেন, না, মাছ অনেক হয়েছে, যেহেতু আমার কাছে অস্বাভাবিক লাগছে, তো আমি আর এখানে দাঁড়াবো না, চলে যাব। তো দাদু পানি থেকে আস্তে আস্তে উঠলেন। ওঠার পরে লুঙ্গিটা শক্ত করে টাইট করে বাঁধলেন কোমরে। গামছা ছিল, গামছাটাও বাইদা নিলেন কোমরে। ব্যাগটা নিলেন, শক্ত করে ধরলেন। চাবিটা এক হাতে নিলেন, আরেক হাতে লাইট কাঁধে করে চাবিটা নিয়ে আরেক হাতে ডান হাতে লাইটটা নিয়ে শক্ত করে হাঁটা আরম্ভ করলেন, মানে জোরে সোরে, যে এখন তিনি ডিরেক্ট বাড়ির চলে আসবে। কিন্তু যখন তিনি একটু সামনে আগালেন, তার হাতের বামে হঠাৎ করে ঝাপসা কিছু দেখতে পেলেন। হঠাৎ করে মানে চোখ চলে গিয়েছিল। তো তিনি সেদিকে লাইট ধরার পর দেখতে পেলেন একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে, কুচকুচে কালো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে লম্বা চওড়া, মোটামুটি অনেক, মানে স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি লম্বা, দাদুর চাইতে দ্বিগুণ লম্বা হবে। হাতগুলো মাটি ছুঁইছে এরকম একটা অবস্থা। মানে হাত তো আমাদের সাধারণত কোমর থেকে একটু নিচ পর্যন্ত থাকে, ওটার হাত মাটি পর্যন্ত লম্বা। কালো একটা লম্বা চওড়া পোশাক। তো ওইটার চোখগুলো নিচের দিকে তাকায় রয়েছে। মানে ফেসের অন্যান্য সমস্ত অংশ কালো থাকলেও চোখগুলো লাল টকটকে দেখা যাচ্ছে, মানে লাল বাতি ডিম লাইট জ্বললে যেরকম ওরকম দুইটা চোখ জ্বলতাস। তো দাদু এটা দেখা অত্যন্ত ভয় পেল এবং পাশ কাটিয়ে হাঁটা আরম্ভ করলো। পাশ কাটিয়ে হাঁটা আরম্ভ করতেই কিছু দূর যাওয়ার পরে দাদুর লাইটটা অটোমেটিকলি মানে নষ্ট হয়ে গেল। নষ্ট বলতে কি, ফুল চার্জ করা লাইট সচরাচর মানে 2 দিন চালাইলেও শেষ হওয়ার কথা না, হঠাৎ করে অফ হয়ে গেল। কি একটা অবস্থা! মানে ঘুটঘুটে অন্ধকার, আর এদিকে দাদুর লাইট অফ হয়ে গিয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন কতটা ভয়াবহ অবস্থা? মানে আমরা এই যুগের পোলাইপান যদি তখন থাকতাম, সাথে সাথে হয়তো বা হার্ট ফেল করতাম। কিন্তু দাদু হার্ট ফেল করলো না। দাদু দাঁড়ায় রইল, দোয়া কেরাত পড়তে লাগলো, চিন্তা করলো কি করা যায়। কিচ্ছু দেখা যায় না, মানে সামনে কিচ্ছুই দেখা যাচ্ছে না, কোন দিক দিয়ে আগাবে। লাইটটা ঝাঁকি দিল, বাড়ি দিল জ্বলানোর জন্য, কিন্তু লাইট জ্বলে না। তো সামনের দিকে যখনই তিনি হাত দিলেন, যে হাত দিয়ে সামনের দিকে এভাবে অন্ধরা যেভাবে হাত দিয়ে এরকম আন্দাজ করে করে যায়, ওভাবে এগুতে থাকবে। যত দূর যাওয়া যায় মানুষের উপস্থিতি বা টের পেলে তিনি ডাক দিয়ে সাহায্য চাইবে, এরকম আর কি। গলা দিয়ে কথাও বের হইতেছিল না ভয়ে। তো তিনি হঠাৎ করে এভাবে হাঁটতে হাঁটতে তার হাতের মধ্যে কিছু একটা লাগলো মানে টাচ করে ফেলছে আর কি। তো টাচ করার পর তার কাছে মনে হলো কোনো মানুষ, লম্বা চওড়া পোশাক পরিহিত, কিন্তু শরীরে যখন লাগছে তখন শরীরটা একবারে নরম, মানে কাদা মাটির মতো। হাতটা মানে কাদায় লাগলে যেরকম হাত ভিজে যায়, কাদা লেগে যায়, ওই টাইপের আর কি। তো দাদা অনুমান করলেন এইরকম একটা কিছু। আর হাতের মধ্যে যেটা লাগছিল ওইটা যখন নাকের কাছে এনে শুকে দেখার ট্রাই করলো যে এটা আসলে কি দেখি। এত বিশ্রী গন্ধ ছিল, মানে বলার ভাষা নেই। কি আর বলবো আপনাদেরকে, এই পচা লাশের মতো একটা গন্ধ, মানে যেটা নাকে আসার কাছে সাথে সাথে দাদু মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু অজ্ঞানও, মানে দাদু চিন্তা করতেছে আমি যদি এই মুহূর্তে অজ্ঞান হয়ে যায় তাহলেও তো সমস্যা। তো দাদু আর অজ্ঞান হলো না, সাহস সঞ্চয় করে আবার সাইড কাটিয়ে আগাতে লাগলো। কিন্তু সে আর সেই গন্ধটা বলতে পারতেছে না, মানে
তার সাথে সাথে সেই গন্ধটা যাচ্ছে। দাদু মনে মনে ভাবলেন হয়তো বা সেই জিনিসটা আমার সাথে আসতেছে, আর নয়তো তার হাতে যে লাগছে ওই গন্ধটাই বাড়তেছে। কিন্তু না, তিনি কিছুক্ষণ পর পরই ওই ঠান্ডা শীতল ছায়াটা অনুভব করে। তো এইভাবে চলতে চলতে দাদুর মোটামুটি অনেক দূর আইসা পড়লো, আস্তে 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 আসতেছে। এদিক দিয়ে মাছগুলোর অবস্থা হচ্ছে এরকম যে মাছগুলো করতেছে, লাফাচ্ছে, শব্দ করছে ব্যাগের ভিতরে, ক্যাত 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 শব্দ হচ্ছে। তো দাদু আগাতে লাগলেন। আগাতে আগাতে ওই যে জঙ্গলে কিছুক্ষণ আগে যা ঘটছিল বললাম, ওই জঙ্গলের কাছাকাছি এসে পড়লো। আর তখন ওই জঙ্গলের পাশে আবার শিয়াল ডাকা আরম্ভ করলো। কি একটা অবস্থা, বিপদের মধ্যে আরেক বিপদ। দাদু কইতেছে যে আসলে কি বলবো, মনে মনে ভাবতেছে যে আজকে আমার আশাটাই ভুল হয়েছে, কারণ শুরু থেকেই বাধা পড়ছিল, তারপরে আমি আসলাম। এখন কোনো রকমে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারলে হয়, কানদের সে আর জীবনও আসবো না। তো তিনি কি করবে, অপারক্ত। এখন এখানে দাঁড়াই থাকলেও সমস্যা, যাইতেই হবে যে কোনোভাবেই হোক। তো হাঁটতে লাগলেন জঙ্গলের দিকে, জঙ্গলের ভেতর দিয়ে যাইতে হবে রাস্তাটা তো জঙ্গলের ভেতরে। তো দাদু যাইতে লাগলেন, হঠাৎ করে আশ্চর্যজনকভাবে আবার ঝাঁকি দেওয়ার পরে লাইটটা জ্বলে গেল। তো জ্বলে যাওয়ার পরে দাদু অনেক খুশি হয়ে গেছে, ভয়ের মধ্যে খুশি হয়েছে, বিষয়টা বুঝতে পারতেছেন, লাইট জ্বলে গেছে, কি একটা অবস্থা। তখন তিনি আবার সাহস পেলেন, হাঁটতে লাগলেন জোরে জোরে। তো হাঁটতে হাঁটতে যখন জঙ্গলের মাঝখানে গেল, আবার লাইট অফ। কেমনটা লাগে, আগে অফ ছিল, ওইটা তো মাইনে নেওয়া যায় তো কষ্ট মষ্ট করে, এখন তো সাহস আসছিল, এখন আবার লাইট অফ। জঙ্গলটা পার হইলেও একটা কথা ছিল। তো জঙ্গলের মাঝখানে লাইট অফ হয়ে যাওয়ার পরে দাদু আবার ঘাবড়ে গেল, কি একটা অবস্থা। এই জঙ্গলে একটু আগে শব্দ শুনলো, বাঁশ ভেঙে ফেললো, আবার এই জঙ্গলের মধ্যে সেই কাহিনী। তো তখন দাদু আবার ওইভাবে আগাতে লাগলেন যেভাবে অন্ধ ব্যক্তিরা সামনের দিকে হাত দিয়ে আন্দাজ করতে করতে আগায়। তো দাদা আবার সেই শব্দ শুনল, যে মনে হচ্ছে শুকনা পাতার উপর দিয়ে কেউ হেঁটে হেঁটে যাচ্ছে। আর এই শব্দটা এতটাই ভয়াবহ ছিল। রাতের বেলা আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করুন, রাতের বেলা যদি আপনি একাকীভাবে কোনো জঙ্গলে থাকেন, আর সেখানে পাশ দিয়ে যদি কোনো শুকনো পাতার উপর দিয়ে কোনো ব্যক্তি হেঁটে যায়, খসখস যে আওয়াজ, ওই আওয়াজটা দাদু অনুভব করতেছে, অথচ খুব পাশেই, খুব কাছাকাছি দিয়ে। তো দাদু তারপরও চিন্তা করলো যে না, আজকে যা আবার হবে, আমার যাইতে হবে, যা কপালে যা আছে তাই হবে, চিন্তা করে লাভ নাই, হয় বাঁচমু নয় মরমু, আমার আগাইতে হবে। তো দাদু আগাইতে লাগলো। এক সময় দেখলো, দাদু আন্দাজ করলো যে সে নিজেও শুকনা পাতা দিয়ে হাঁটতেছে। তো দাদু চিন্তা করলো, কি রে, শুকনা পাতা দিয়ে আমি হাঁটতেছি, কারণ কি? রাস্তার মধ্যে তো শুকনা পাতা থাকে না, শুকনা পাতা তো থাকে জঙ্গলের ভিতরে। দাদু ভাবলো যে হয়তো বা রাস্তার পাশে চলে গেছে, তো আন্দাজ করে আবার রাস্তা ধরতে হবে, হাঁটতে আরম্ভ করি। তো দাদু হাঁটা আরম্ভ করলো, আরো সামনে পাতায় শুকনা পাতারই আওয়াজ, খসখস খসখস আওয়াজ হচ্ছে। এখন আবার ওই আওয়াজটা নাই, যে আওয়াজটা এতক্ষণ ছিল, পাশ দিয়ে ছিল, ওই আওয়াজটা নাই, শুধু দাদুর পায়ের আওয়াজ। তো দাদুর ভয় কিছুটা কমলো, ওই খসখসে পাতা দিয়ে হাঁটতে লাগলো। দাদু আসলে বুঝতে পারে নাই সে জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে, রাস্তা থেকে বেরোয় পড়ছে, কারণ রাস্তার মধ্যে তো কোনো ছিল না, পাতা ছিল না। তো হাঁটতে 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 এক সময় একটা কিছুর সাথে যায় ধাক্কা খাইল। ধাক্কা খাওয়ার পর তার নাকে, মুখে, চেহারায়, শরীরে ওই কাদামাটির মতো ওই জিনিসটা লেগে গেল, এবং সারা শরীর থেকে ওইরকম বিশ্রী দুর্গন্ধ বের হতে লাগলো। দাদু বুঝতে পারলেন যে তিনি ভুল জায়গায় এসে পড়েছেন, এবং সরাসরি ওই জিনিসটার সাথে তিনি আবার সশরীরে ধাক্কা লাগছে। আগের বার হাত লাগছিল, এখন পুরো শরীর লেগে গেছে, তার সাথে বুকের সাথে বুক লেগে যাওয়ার মতো একটা অবস্থা। দাদু লাইটটারে আবার ঝাঁকি দিলেন, বাড়ি দিলেন, দেখলেন লাইট জ্বলে গেছে। জ্বলার পরে দেখলেন তিনি ওই সাদা কালো যে ইটা ছিল, অবয়বটা ছিল ছায়ার মতো, চোখগুলো লাল, ওইটার সামনে দাঁড়ায় রয়েছে, এবং তিনি আবিষ্কার করলেন
জঙ্গলের ভেতরে, রাস্তা অনেক পিছনে ফেলায় রেখে আসছে। তো এটা দেখার পর ওই ওই দাঁড়িয়ে থাকা ওই কালো অবয়বের লোকটা নিচের দিকে তাকাইছে। উনি আর কিছু বলে না, মানে চুপচাপ, চোখগুলো ডিম লাইটের মতো লাল, ডিম লাইটের মতো জ্বলতেছে, হাতগুলো মাটি ছুঁইছে, এরকম লম্বা হাত, লম্বা লম্বা আঙ্গুল। তো দাদু দৌড় দিলেন, দৌড়ে রাস্তায় আসলেন। আসার পরে দৌড়, এখন আর দাঁড়াইতেছে না, কারণ লাইট আবার কখন নিভে যায় এই ভয়ে আর দাঁড়াচ্ছে না। দৌড়াতে 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 জঙ্গল পার হইলেন। ঠিক আছে, জঙ্গল পার হইল। তারপর হাঁটতে হাঁটতে ওই জায়গায় চলে আসলো যেই জায়গায় তিনি দেখছিলেন যে অনেকগুলো শিয়াল একটা লাশ খাচ্ছে, টেনে টেনে লাশ নিয়ে যাচ্ছে। ওই জায়গায় আসার পরে আবার মনে হলো, হাই, এনে তো আমি এটা দেখছিলাম। তারপর তিনি ওদিকে লাইট ধরলেন, ধরার পরে দেখলেন লাশের পায়ের থেকে কোমর পর্যন্ত মানে যত মাংস ছিল শিয়ালগুলো খেয়ে নিয়েছে, এক হাত খেয়ে নিয়েছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে লাশটা বসে আছে, মানে পায়ে হাতে এক হাতে কোনো মাংস নেই, হাড্ডি, কিন্তু লাশটা বসে আছে। আর লাশের চোখ খোলা, চোখ মিটমিটাচ্ছে না, পলকও পড়ছে না, কিন্তু মানে চোখটা এক দৃষ্টিতে তাকায় রইছে। এটা দেখার পর দাদু মানে হার্ট ফেল করার মতো অবস্থা। আশেপাশে কোনো শিয়ালও নেই, কিচ্ছু নেই, কি একটা অবস্থা। দাদু কি বলবেন আর কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তিনি শুধু আল্লাহ আল্লাহ করতেছিলেন এবং সামনের দিকে আগাচ্ছিলেন। তিনি আগাতে আগাতে আরও সামনের দিকে আগালেন। তো বাড়ির কাছাকাছি আসার পর তিনি আবারও সেই আগের অনুভূতি পেলেন, সেই ঠান্ডা ছায়া, ঠান্ডা অনুভূতি, এবং সেই দুর্গন্ধটা তীব্র আকার ধারণ করেছে। লাইট কিন্তু এখন আর অফ হচ্ছে না, কিন্তু তারপরেও তার কাছে জিনিসটা খটকা লাগতেছে, ভয় লাগতেছে, কি একটা অবস্থা। আবার সেই গন্ধ, এখন কেমনি কি করব, মানে বুঝতে পারতেছে না। তো তিনি চিন্তা করলেন, আমার সাথে এতক্ষণ যা কিছু হয়েছে সব আমি ভুলে গেলাম, আমি স্বাভাবিকভাবে এখন হাঁটবো। তারপর তিনি হাঁটতে লাগলেন একেবারে স্বাভাবিক মুডে, মানে ওই জিনিসটাকে বোঝাতে চাচ্ছেন যে সে আসলে কোনো ভয় টয় পায়নি, এরকম একটা মুড নিয়ে হাঁটতেছে। আর তিনি মুখে আওয়াজ করতেছে ভয় দূর করার জন্য, জিকির করতেছে, গজল গাচ্ছে, এরকম আর কি, জোরে জোরে আওয়াজ করতেছে। সময় আনুমানিক তখন রাত 3টা বাজে। বুঝতেই পারতেছেন এই সময় সবাই গভীর ঘুমে থাকে। আর ওই সময় দাদুর হাতে ব্যাগ, অর্ধেক ব্যাগ ভর্তি মাছ। আর এত কিছু ঘটার পর তিনি হাঁটতেছে, লাইটের আলো অনেকটাই কমে গেছে, মানে চার্জ কমে গেছে। মানে সচরাচরভাবে 2-3 দিন মারা যায় মাছ এই লাইট দিয়ে, কিন্তু আজকে কেন জানি চার্জও কম টিকতেছে। তো তিনি বাড়ির সামনে আসলেন, আসার পরে গেট খুলে ভিতরে ঢুকলেন। গেটটা তিনি বাইরে দিয়ে লাগাই বাইরেছিলেন, কারণ দাদি ওই যে গেট পর্যন্ত আসতে ভয় পায়, দরজা লাগায় দাদি ঘরের ভিতরে, আর দাদু ওই যে বাইরে দিয়ে গেট লাগাই গেছিলেন। তো ঘরের গেট খুলে ভেতরে প্রবেশ করার পরে ঘরের দরজায় টোকা দিলেন, দাদি বের হয়ে আসলেন। বের হয়ে আসার পর দেখে যে দাদুর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। দাদি দেখেই বুঝে ফেলছে কোনো একটা ঝামেলা আছে। তো দাদি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, আপনার চেহারা এরকম ফ্যাকাশে কেন, আপনি কি ভয় পাইছেন, মানে সমস্যাটা কি? দাদু বলল, না তেমন কিছু না, কিছুই হয় নাই, তুমি এক কাজ করো, একটু গরম পানি করে দাও। তো দাদি বলল যে ঘরে আসেন, না ঘরে যাওয়া যাবে না, আমি বারান্দায় বসতেছি, দয়া করে আমার একটু দাও, ম্যাচটা দাও, আর একটা বিড়ি দাও। তো বিড়ি নিল, ম্যাচ নিল, বারান্দায় বসে রইলো, ব্যাগটা পাশেই রাখলো। দাদি বলতেছে, দেন ব্যাগ দেন, মাছের ব্যাগ দেন। কোন আমি ব্যাগ দৌড়ো না, তুমি আগেই ব্যাগ দৌড়ো না, আমি এটা অন্য সিস্টেম করে পরে তোমার হাতে দিব। তো দাদু বৈশা বিড়ি টানতেছে, দাদি আবার ওই যে পানি গরম করতেছে। পানি গরম করার পরে দাদু আবার দেখলেন যে বাড়ির আশেপাশে যে গাছপালা ছিল ওগুলো লড়তেছে বলতে বাতাস, মৃদু বাতাস। কিন্তু ওই মৃদু বাতাস বারান্দার এই জায়গায় আসার কথা না, ওটা উপরের বাতাস। কিন্তু হঠাৎ করে দেখলো দাদু যে জায়গাটা বসে ছিল ওই জায়গায় আবার সেই ঠান্ডা অনুভূতি, ঠান্ডা বাতাস আর ওই বিশ্রী দুর্গন্ধ। দাদু বুঝতে পারলেন যে ওই জিনিসটা বাড়ি পর্যন্ত চলে আসছে, কিছু করার নাই এখন। তো দাদু চিন্তা করলেন কি করা যায়, আচ্ছা পানিটা গরম করুক।
তো দাদি পানি গরম করার পর ডাক দিলেন, এই যে শুনছেন পানি তো গরম হয়ে গেছে, কি করবেন, গোসল করবেন নাকি? দাদু বলতেছে, হ্যাঁ গোসল করবো, নিয়ে আয়, এদিকে নিয়ে আসো। পরে দাদি বালতি কাঁচা পানি মানে ঠান্ডা পানি আর ওই গরম পানি আইনা মিশাই দেওয়ার পরে কুসুম গরম পানি হয়েছে। দাদু কি করলেন, উঠানে দাঁড়ায় মগ দিয়ে ওই পানি ঢালতে শুরু করলেন শরীরে। তো যখন ঢালতেছে তখন দাদু অনুমান করলো যে তার শরীর থেকে একটা পরত মানে একটা স্তর জমে গেছিল, ওইটা যাচ্ছে, মানে কালো কুচকুচে হয়ে গেছে পানিটা। মানে তার শরীর দেখা যাচ্ছে পরিষ্কার, কিন্তু যখনই পানি ঢালা হয় তখন ওই পানি কালো হয়ে যায়। এইভাবে দাদি তো অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আপনি কি কাদা মাটিতে পড়ে গেছিলেন নাকি? শরীর থেকে এত কাদা বা কালি কালি এগুলো কি যাচ্ছে, আর গন্ধ কে এরকম? দাদু বলতেছে, তুমি এটা বুঝবা না, তুমি করো, সাবান নিয়ে আসো, যাও তাড়াতাড়ি করো। দাদি সাবান আনলো, সাবান আনার পরে দাদু ভালো করে সাবান শরীরে লাগাইলো, লাগাইয়া শরীর টরীর মাইজা গোসল করতেছে। আবার দাদিরে দিয়ে কইলো কি যে তুমি একটু পিঠটা ঘষা দিয়ে দাও, পিঠের মধ্যে একটু ঘষা দাও সাবান দিয়ে ভালো করে। দাদি পিঠে ঘষা দিয়ে দেখলেন যে এদিকে আরও ময়লা। তারপর মাথায় সাবান লাগাইলেন, সারা শরীরে সাবান লাগায় গোসল করলেন গরম পানি দিয়ে। গরম পানি দিয়ে গোসল করার পর দাদু চিন্তা করলেন যে না, এবার ঠিক আছে, আল্লাহর রহমত, ওনার সমস্যা নেই। তো দাদু শরীর টরীর মুইসা নতুন লুঙ্গি পইরা ভেতরে গেলেন বারান্দায়। তো বারান্দায় যায় ব্যাগটা হাতে নিলেন, ব্যাগটা হাতে নিয়ে ব্যাগের মুখটা খুললেন যে মাছগুলা দেখি কি অবস্থা। যখন দাদু মাছ দেখার জন্য ব্যাগ খুললেন, ওইটা দেখার পর দাদুর কলিজা একেবারে শুকাই গেছে, মানে এরকম একটা অবস্থা, মানে পুরা শুকাই গেছে কলিজা। দাদু দেখতে পেলেন যে মাছের মাথা আছে ঠিক, কিন্তু বডি নাই। বডি নাই বলতে বডির কাটা আছে, মাংস নাই। মানে আমরা যেভাবে মাছ ভাজি করার পর মানে বা তরকারি থেকে মানে সম্পূর্ণ পুরো মাছ থাকলে যেভাবে বাইছা বাইছা মাংস খায়, ভিতরের মেরুদণ্ডের কাটাটা থাকে, ওই টাইপের আর কি, যে মাথা আছে মাংস নাই, প্রত্যেকটা মাছের এই অবস্থা। আশ্চর্যজনক বিষয় হচ্ছে মাছের চোখগুলো ওই যে ওই চোখের মতো, যেটা একটু আগে আপনাদেরকে বললাম, ওই ব্যক্তিটার চোখের মতো লাল টকটকে জ্বলতেছে, মাছগুলো তাকায় রয়েছে, আর শরীরে কোনো মাংস নাই। দাদি আসলেন, দাদি এসে বললো, দেখি কে কতগুলো মাছ পাইছো আজকে? দাদু বললো, না না না, তোমার দেখার দরকার নাই, তুমি এটা দেখো না, সমস্যা আছে, এই মাছ খাওয়া যাবে না, সমস্যা, আমি এটা ফেলে দিচ্ছি। তো দাদু ওইখান থেকে দাঁড়ায় উঠানে ছুঁড়ে মারলেন। উঠানে ছুঁড়ে মারার পর চিন্তা করলেন যে ঘরে প্রবেশ করবেন, মাছ এডি হয়তো বা কোনো বিড়াল বা শিয়াল বা কুকুর খেয়ে নিবে, এটা আর থাকবে না। তো দাদু মাছ ছুঁড়ে মেলার পর লাইট ধরলেন, লাইট ধরার পরে দেখলেন যে শরীরে কোনো মাংস নাই মাছের, খালি মাথাটা আছে, ওই মাছ লাফাচ্ছে। কি একটা অবস্থা, ওই মাছ লাফাচ্ছে। ওই মাছ লাফানো দেখে দাদি তো মানে সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। মানে দাদির সাহস একটু কম ছিল আগে থেকে, এর জন্য দাদুরে মানে রাতের বেলায় বাইর হইতে দিত না। কিন্তু আজকে যেটা দেখছে দাদি, আর দাদুর শরীর থেকে এরকম গন্ধ কালো কালির মতো বের হইল, আবার মাছগুলার এই অবস্থা দেখা দাদি সাথে সাথে অজ্ঞান। দাদা বলল আরেক বিপদে। দাদা আবার তাড়াতাড়ি করে পানি মানে চাপ কল থেকে পানি নিয়ে আসলো বালতিতে করে, চাপ দিয়া আয়না দাদির চোখে মুখে ছিটায়, হুশ হয় না, হুশ যে হয় না, হয়ই না। তো দাদু কি করলো, দাদির মাথায় পানি ঢালা আরম্ভ করলো। কি করবে এখন, এত রাতে কারে ডাকবে? রাত বাজে গেছে প্রায় 4টা। তো পানি ঢালতে ঢালতে এক পর্যায়ে দাদির হুশ ফিরল। হুশ ফিরার পর কই, মাছ কই, মাছ কই, ওই মাছ কই? কই মাছ তো নাই, তুমি চিন্তা করো কে, সমস্যা কি, চলো ঘরে চলো। ওর দাদি জোর করে লাইট নিয়ে উঠানে লাইট ধরছে যেখানে মাছগুলো পইরা লাফাইতেছিল। তো লাইট ধরার পর দাদি দেখতেছে যে ওইখানে কোনো মাছই নাই। মাছ যে নাই, মাছ তো নাই, মাছের যে ব্যাগ ছিল ওই ব্যাগও নাই। মানে জায়গাটা দেখে মনেই হয় না যে এখানে কিছু ছিল। অবাক, দাদু তো আরো অবাক হয়ে গেল।
তো দাদি আর দাদু মিলা চিন্তা করলো যে না, রাত অনেক হয়ে গেছে, অনেক ঘটনা ঘটছে, এখন ঘরে চলে যাই, ভিতরে প্রবেশ করি, দরজা লাগাই দেই, যা আছে কপালে তাই হবে, দরকার পড়ে আজকে সারা রাত বৈশা কাটাই দিব। তো দাদু আর দাদি তাড়াতাড়ি করে দরজা দিয়ে প্রবেশ করলো ঘরের ভেতরে। ঘরের ভেতরে যাওয়ার পরই একটা শব্দ, মানে তুফান চালাইলে যে একটা শব্দ হয় এরকম একটা বাতাস আসলো পুরা বাড়ির মধ্যেই। বাতাসটা আসার পরে মানে ঘর কাঁপতেছে এরকম একটা বাতাস, কিন্তু ভেতরে কিছু প্রবেশ করতেছে না এরকম একটা অবস্থা। তো দাদু দোয়া কালেমা পড়তে লাগলো, দাদিও ভয় পাইতে লাগলো। দাদিরে কইলো, দাদা তুই শুয়া পর, শুয়া কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাক, তোর ভয় কমবো, আমি আসি, সমস্যা নেই, বইছি, ভয় পাইস না, পোলাটা রেলে শুয়া থাক। তো দাদি শুয়া রইল। শুয়ে থাকার পরে শব্দটা চলছেই, পরে তুফানের মতো ওই বাতাসটা থাইমা গেল। থাইমা যাওয়ার পর হঠাৎ করে, টিনের চাল ছিল তো, হঠাৎ করে টিনের মধ্যে দিয়ে কোনো মানুষ হাইটা গেলে যেরকম শব্দ হয় এরকম শব্দ হইতে লাগলো। তো শব্দ হইতেছে হাঁটার শব্দ, মনে হচ্ছে কোনো একটা বড় মানুষ, মানে ছোট মানুষ না কিন্তু, মানে বড় মানুষ হাইটা গেলে যেরকম একটা শব্দ এরকম শব্দ হইতেছে। তো দাদু শব্দ শোনার পরে রুমের সব লাইট জ্বালাই দিল। জ্বালাই দেওয়ার পর বৈশা রইছে, শব্দ হইতেছে। আবার কিছুক্ষণ পরে বাড়ির পাশে যে বড় গাছটা আছে ওই গাছের ডাল ভাঙ্গার শব্দ। মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন কি একটা অবস্থা। তখন দাদু চিন্তা করলো, না আজকে কোনোভাবে এটা ছাড়বো না পিছু, এটা আছেই, এক কাজ করি, আজান পর্যন্ত অপেক্ষা করি, মুয়াজ্জিন যখন ফজর আজান দিব তখন এগুলো এমনিতেই পলাবো, সময় যাক আর কিছুক্ষণ, আজকে আর ঘুমাইতাম না, দিনের বেলা ঘুমাবো। তো পরে আবার আরেকটা বিড়ি ধরাইলো, বিড়ি ধরায় বিড়ি টানতেছে। বিড়ি টানতে টানতে চিন্তা করলো যে রাত তো হইছে, অনেক হইছে, শেষ রাত, যতক্ষণ বৈশা কাটানো যায় আজান দেওয়া পর্যন্ত বৈশা থাকি। দাদিরে কইল, তুমি কি পান টান খাবা? খাইলে খাও। দাদি কইল, না না না, আমি হইছি আর উঠতাম না, কারণ আমার জিনিসটা ভাল লাগতেছে না, আপনি বইয়া থাকুন, বইয়া বইয়া বিড়ি খাইন, সমস্যা নাই, আমি পোলারে লিয়ে শুয়ে রইছি। তো দাদু বিড়ি খাইতেছে, বিড়ি খাইতে 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 বিড়ি শেষ, মানে অনেকগুলা বিড়ি খাইলো, আজান আর দেয় না, বিপদের রাত নাকি শেষ হয় না এরকম একটা অবস্থা, বুঝতেই পারতেছেন। মনে হচ্ছে যে আজান আর দিবে না আজকে, এরকম একটা অবস্থা, বিপদের রাত শেষ হয় না। তো এইভাবে এক সময় দেখা গেল যে শব্দ হইতে 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 হঠাৎ করে দূরের এক মসজিদ থেকে আজানের ধ্বনি বেশি আসতেছে। আজান দেওয়ার পর দেখা গেল সব কিছু স্তব্ধ হয়ে গেল, চুপচাপ হয়ে গেল, কোনো শব্দ নাই, সাড়া নাই। মানুষজন উঠা আরম্ভ করলো, নামাজে যাইতেছে মানুষজন। দাদার ইয়ার এক বন্ধু ছিল দাদার বাড়ির পাশে, মানে বাল্য বন্ধু, ওই ব্যক্তি আবার ডাক শুরু করছে দাদুরে, ডাকতেছে নাম ধইরা যে অমুক বাইর, নামাজ পড়া যাবি না, আজান তো হয়ে গেছে, জামাতের সময় যেতেছে। দাদা চিন্তা করলো যে যেহেতু ঘুমাইছি না, রাত তো শেষই, নামাজ পড়া পরে ঘুমাই, যা আছে কপালে। তো দাদু বের হইয়া পড়লো। দাদি কই যাও? নামাজ পড়াই। কয়েছে নামাজ পড়াও, আজান তো দিয়ে হেলছে, অন্তর সমস্যা নেই আল্লাহর মতে। তো দাদা বের হইলো, বের হইয়া দেখলো যে না, বন্ধুই আইছে, অন্য কিছু না। তো বন্ধুর সাথে গল্প করতে করতে গেল মসজিদে, নামাজ পড়লো, দিন হয়ে গেল, সকাল হয়ে গেল। পরে বন্ধুর সাথে শেয়ার করলো ঘটনা। বন্ধু বিশ্বাস যায় না যে যাই না, আরে না, মাছ তো আমি আমারই, তুই তো অনেক রাত্রে যাস, আমি যাই হচ্ছে সন্ধ্যার পরেই যাই, 10টার আগে, এশারের আগেই, এশারের মধ্যে আয় পড়ি, আমি সন্ধ্যার পরে যাই, মাগরিবের পরে এশারের মধ্যে আয় পড়ি, আয় নামাজ পড়ি। আর তোরে তো আমি এই সময় যাবার কই, তুই তো যাস হইলো ওই গভীর রাত্রে, ওরকম কত বিলে কেউ থাকে না। পরে দাদু যখন ওই লাশের কথা কইলো, যা আছে তাহলে দেখি ওই জায়গাটা যে লাশটা আছে নাকি, অবা কেউ মানে নতুন কোনো মৃত ব্যক্তির লাশ তুলে নিয়ে আসছে, ওটা তো খারাপ কিছু না, ওটা স্বাভাবিক, শিয়ালে আনতে এবারে যায় দেখে কি অবস্থাটা। তো দাদু গেল ওই বন্ধুরে নিয়ে, যে জায়গায় লাশটা দেখছিল শিয়াল খাইছে। যাওয়ার পরে দেখলো যে
ওই জায়গায় কোনো কিছুই নাই, মানে কোনো চিহ্নই নেই। তবে আশ্চর্যজনকভাবে একটা জিনিস দেখলো, যেটা দেখার পরে দাদুর বন্ধুও ভয় পাইছিল। দেখলো যে ওইখানে কয়েক টুকরো গোশত পড়া রয়েছে, পচা গোশত, গন্ধ বের হইছে, আর পচা জমে যাওয়া রক্ত কিছু পড়া রয়েছে, বিশ্রী গন্ধ বের হচ্ছে ওইখান থেকে। তখন দাদুর বন্ধু বিশ্বাস গেল দাদুর কথা বিশ্বাস গেল। দাদুর বন্ধু বলল যে আল্লাহ বাঁচাইছে তোরে, তোর সাথে যা করতাছিল তোরে আল্লাহ বাঁচাইছে, সুতরাং এই ধরনের কাজ আর করিস না, তুই এত রাত্রে মাছ ধরতে যাইস না কোনো দিকে। তারপর দাদু চিন্তা করলো না আর ওইভাবে মাছ টাছ ধরবো না, গভীর রাতে গেলে মানে সন্ধ্যার পরেই যাবে বন্ধুর সাথে। তো বন্ধুরে বলল যে তাহলে আমি আর ওইভাবে যাবো না রাত্রে, তুই আমার ডাক দিস, তুই যেদিন যাবি। যেদিন যাবি কি আবার আজকেই যাবো, তুই বাড়ির যায় ঘুমাগা, পরে সারাদিন তো যাবোই, সন্ধ্যার সময় আমি তোর মাগরিবের পরে ডাক দিয়ে নিয়ে যাবো, আজকেই যাবো। মানে ওই জায়গাটাতে দাঁড়াই আবার বলতেছে এই কথা। তো দাদু বললো ঠিক আছে, তুই আমার মাগরিবের পরে ডাক দিস, আমি তোর সাথে মাছ ধরতে যাবনি। তো দাদু তো সারাদিন কাটানোর পরে মাগরিবের নামাজ হইলো, নামাজ পড়লো। তখনকার জামানে আবার ছিল, মাগরিবের নামাজ পড়ে খাবার খেয়ে ফেলতো। মানে এখন তো মানুষ আধুনিক হয়েছে, ডিনার করে রাতে 10টা 11টা 12টায়, তখনকার আবার এরকম ছিল না। মাগরিবের নামাজ শেষ মানে ডিনার শুরু, খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে মানুষ ঘুমাই পড়তো, এশার পরে আর কোনো মানুষ সজাগ থাকতো না। তো দাদু খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে শুনতে পারলো তার দুস্থ ডাকতেছে, বন্ধু ডাকতেছে। তো বের হইলো, তাড়াতাড়ি করে সব কিছু নিয়ে বের হইয়া গেল। যাওয়ার পরে হাঁটতেছে, ওই লোকের সাথে হাঁটতেছে, যাইতেছে বন্ধুর সাথে গল্প করতে করতে, কিন্তু বন্ধু আবার আগে আগে যাইতেছে, মানে খুব তাড়াহুড়া করে যাইতেছে, কইতেছে তাড়াতাড়ি আয়, মাছ মাইরে আবার আয়, এশারের নামাজ পড়ুম, বেশিক্ষণ তো লাগতো না, বেশি মাছও তো মারার দরকার নাই। তো দাদু হাঁটতেছে কিন্তু বন্ধুরে ধরতে পারতেছে না, সামনে সামনে যাইতেছে। এদিকে আবার দাদি বাড়িতে একা, হঠাৎ করে আবার ডাকতেছে ওই বন্ধু ডাকতেছে কিরকম, মানে একটু আগে ডাইকা নিয়ে গেল, আবার ওই বন্ধু এসে ডাকতেছে, দাদি কো আপনার সাথে না বাইরে গেল, আপনি না ডাইকা নিলেন। পরে বন্ধু কইতেছে, দাদুর বন্ধু যে কই না তো, আমি তাই নাই। পরে কয় আরে কি কয়, একটু আগে যে আপনার কণ্ঠ শুনলাম, নাম ধরে ডাকলেন, গেল হে বাইরিয়া, পরে আপনারা যে গেলেন একসাথে, আমি লাগাইলাম গেট। কয় না 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 না, আমি তো আইসি না। হাই তাহলে ওটা কেডা আছে। পরে দাদুর বন্ধু বুঝলো যে না, ওরে তো অন্য কিছু নিয়ে গেছে। দাদুর বন্ধু তাড়াতাড়ি বিলের দিকে রওনা দিল। আর ওদিকে দাদু ওই লোকের সাথে যাইতেই আছে। দাদু তো বুঝতে পারছে যে এটা আমার বন্ধুই, আর আজকে সন্ধ্যার পরে মাছ ধরে নিয়ে চলে যাবো, দেরিও করতাম না বেশিক্ষণ। যাইতে একেবারে ওই জঙ্গল টঙ্গল পার হইয়া, ধান ক্ষেত পার হইয়া বিলে চলে গেছে। এদিকে দাদুর বন্ধু যাইতেছে পিছে পিছে, দ্রুত হাঁটতেছে, না বন্ধুরে আর পাওয়া যায় না। এক পর্যায়ে দাদুর বন্ধুও সেই জঙ্গল পার হইল, ধান ক্ষেত পার হইয়া বিলে। তো দূরে দেখা যায় একটা লাইট জ্বলতেছে, মাছ ধরতেছে, শব্দ শোনা যায়। তো দাদুর বন্ধু ওইদিকে আগাইতে কাছাকাছি চলে গেছে। আর এদিকে দাদু মাছ ধরতেছে। দাদুর যে লোকটা ডেকে নিয়ে আসছে, দাদুর বন্ধুর রূপ নিয়ে, ওই লোকটাও পাশে মাছ ধরতেছে। আর দাদুর দিকে খালি মানে তাকাই থাকে, অপলক দৃষ্টিতে তাকাই থাকে। আর দাদু মাছ ধরার লোকটা খালি তাকাই থাকে। দাদু মাঝে মধ্যে কয়, কিরে তুই তাকাই রইছস কে, মাছ ধরবি না? কয় তুই ধর, আমি তো ধরতাছি। এবং গম্ভীর সুরে কইল এই কথাটা, মানে রাগে একটা ভাব। দাদু কয়, তুই কি রাগ করছস নাকি, এইভাবে কইতেছস কে? পরে আরো ভয়ঙ্কর করে কইতেছে, না তোর আমি কইছি রাগ করছি, তুই মাছ ধর। এইভাবে করবার দাদুর একটু সন্দেহ লাগলো, কি রে এরকম করে কথা কইতেছে কে, ভালো মন্দ কোনো কিছু কইলাম না, রাগারাগি হইল না, হঠাৎ করে এইভাবে কথা কয়। হঠাৎ করে দাদুর চোখে পড়লো একটা দৃশ্য, এটা দেখে দাদু অবাক। মানে দাদু তাকায় দেখলো যে দাদুর যে বন্ধু, ওর পাও পানির উপরে, মানে পানিতে মিশেই না, দাদুর হাঁটুর একটু নিচ পর্যন্ত পানি, কিন্তু ওর বন্ধু পানির উপরে দাঁড়ায় রয়েছে।
আর পা হচ্ছে উল্টা, সামনের দিকে না পিছনের দিকে। এটা দেখার পর দাদু বুঝতে পারলো এটা ওর বন্ধু না, এটা আসলে একটা শয়তান বা ভূত, যেটাই বলেন না কেন ওইটা। এদিক দিয়ে দাদুর আবার অরিজিনাল যে বন্ধু দাদুরে খুঁজতে খুঁজতে কাছাকাছি এসে পড়ছে, এই বন্ধু আবার ডাক মারছে দাদুর নাম ধরে। ডাক দেওয়ার পরে দাদু অবাক হয়ে গেছে, তাহলে এই ডাকেরা আর এই কি একটা অবস্থা, কোনটা আসল কোনটা নকল। পরে এইটার হাতে আবার বিড়ি ছিল, বিড়ি ধরানো আর লাইট, বিড়ি টানতাছে আর ডাকতেছে। পরে বুঝতে পারছে যে এটাই আসল। পরে এদিকে আইসা পড়ছে ওইটা, ওই যেটা প্রথম ডাইকে নিয়ে আসছিল ওই বন্ধুটা আবার, এই যাসকো এদিকে, এই মাছ ধরবি না, এদিকে আয়। পরে না আইতাছি দোস্ত দাঁড়া আইতাছি, এই কথা কয়ে এদিকে আইসা পড়ছে। আসার পরে দেখা যায় এই কাহিনী। পরে তারা দুই বন্ধু মিললে লাইট ধরছে, ধরার পরে দেখা ওই লোকটা পানির উপরে দিয়ে হাঁটতেছে, পানির সাথে তার পায়ের কোনো সংযোগই নেই, মানে পানির উপরে দিয়ে হাঁটতেছে। পরে দাদুর বন্ধু আবার ওই লোকের দেখে ভয় পেয়ে গেছে, মানে অবিকল তার চেহারা। পরে দাদুর ধরে জড়াই ধরছে, কইতেছে কয় হ্যাঁ আমার চেহারায় আরেকটা মানুষ অবিকল পানির উপরে দিয়ে হাঁটতেছে, পাওড়া উল্টা। পর দাদুকে ভয় পাইস না, আমি তো এতক্ষণ এটার সাথেই ছিলাম, তুই ভয় পাইস না, আমরা দুইজন আছি, কিচ্ছু হবো না। পরে দুইজনে বিড়ি ধরাইলো, বিড়ি ধরাই টানতেছে আর আয়, ওই ব্যক্তিটার কইতেছে যেটা পানির উপরে দাঁড়াইছে, আয় এদিকে সাহস থাকলে আয়, তোরে দেখ মাছকে আমরা দুইজন মিললে। পরে ওই লোকটা কইতেছে তোর ভাগ্যবালা, তোর বন্ধু সময় মতো আয়া পড়ছে। মানে 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 কণ্ঠটা হলো এরকম যে অস্পষ্ট টাইপের, পরিষ্কার না, একটু ভ্যাবলা ভ্যাবলা টাইপের। তো ভাগ্যবালা তোর বন্ধু আয়া পড়ছে, নইলে আজকে বসছে, এই টাইপের আর কি। পরে দাদু আর দাদুর বন্ধু মিলা চিন্তা করলো, না ইদানিং সময় খুব খারাপ যাইতেছে, রাতের বেলা এইভাবে মাছ আর ধরতে আসা যাব না। জ্যোৎস্না রাত হলে, যখন পূর্ণিমা রাত থাকবে, সব কিছু দূর থেকে চকচক করে দেখা যাবে, তখন অনেক মানুষ বিলে আসে, তখনকে আমরা মাছ ধরতে আসবনি রাতের বেলা। এছাড়া এই অন্ধকার রজনীতে আর আসবো না, কারণ লাইট না জ্বললে আরেক বিপদ। পরে দুই দুস্থ মিললে গল্প করতে 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 বাড়ির দিকে রওনা দিল। আস্তে 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 দাদু বাড়ির পর্যন্ত আসলো। এখন আরেক বিপদ। কিরম বিপদ? দাদুর বন্ধু তার বাড়ি পর্যন্ত যাওয়ার সাহস পায় না, আমার আগাই দিয়া। আর দাদু চিন্তা করলো ওরে যদি আগাই দিয়াই পড়তে আবার আমার একা আসতে হইব, আমি কিভাবে আইমু। তো দাদু বলতেছে তোর আগাই দিতে যাবো, আমি তোরে কেমনে আসবো, আমি তোর আগাই দেবো। কোথায় তুই আমার আগাই দিবি, আমি তোর আগাই দিবি, আমি তোর রাইতি পার হয়ে যাবো। এটাও তো কথা ঠিক কইছস, আচ্ছা বুদ্ধি তো একটা করু লাগবো। কি বুদ্ধি কর, কি বুদ্ধি করা যায়? কয়েছে তুই এক কাজ কর, মানে তুই আগাই দিয়া হয়ে পরে তোর ভাবিরে নিয়া আমি আর তোর ভাবি তোরে আগাই দিয়া যাবো, পরে আমরা চলে যাবো। সুন্দর বুদ্ধি করছস, ঠিকই আছে। তো পরে দাদুর বন্ধুর সাথে তাদের বাড়ির সামনে চলে গেল, এবং তারপর দাদুর বন্ধু তার বউরে ডাক দিল, বের হয়ে আইলো, কইলো এই কথা। কওয়ার পরে কইতেছে কই না আমি যেতে পারবো না, সম্ভব না। পরে দাদুর বন্ধুর বউ ভয় পাইতেছে, এর জন্য আবার দাদু আর ওই দাদুর বন্ধু নিজের বাড়িতে আসলো। পরে দাদিরে ডাক দিছে, দাদিরে ডাক দিয়া দাদুর বন্ধুরে নিয়ে দাদুর সেই বন্ধুর বাড়িতে পৌঁছায় দিয়া দাদিরে নিয়ে আসলো। আসার পরে আজকেও আবার দাদু চিন্তা করলো যেহেতু আর যামই না রাত্রের বেলা, আর আজকেও যেহেতু খারাপ কিছু ঘটছে, পরে চিন্তা করলো যে আজকেও গরম পানি কইরা গোসল করে ফেলাই। পরে আজকেও দাদিরে বললো যে গরম পানি করো। গরম পানি করার পরে দাদি গরম পানি করতেছে আর বলতেছে যে তোমার যে ডাক্কা নিয়ে গেল তোমার বন্ধু, পরে আবার কিছুক্ষণ পরে তোমার ডাকতেছে, কই গেছিলা তুমি? পর দাদু ঘটনাগুলো খুইলা বললো, সমস্ত ঘটনা। পরে দাদি ডিরেক্ট বলে দিল তুমি যদি আর কোনো দিন রাত্রে বাড়ি যাও, মাছ ধরার জন্য যাও, তাহলে আমি যামগা, আমি থাকবো না তোমার বাড়ির, কারণ তোমার সাথে আজকে খারাপ করতেছে, কালকে আমার সাথে করতে এটার কি নিশ্চয়তা আছে? তুমি যদি এরমই করো আমি বাপের বাড়ি যামগা, তুমি মাছ লয়েই থাও। ওর দাদু বলতেছে যে না আমি আর রাত্রের বেলা মাছ টাছ ধরতে যাবো না, বাত এই সমস্ত কাজ আর সম্ভব না, তুমি টেনশন করো না, তুমি পানিটা গরম করে দাও, গোসলটা করি। তো দাদু গোসল করলো, পানি গরম হওয়ার পর গোসল করার পর চিন্তা করলো যে
সমস্যা নাই, আর যাবো না, কারণ এরকম ঘটনা যদি আরও ঘটে তাহলে সমস্যা। এরপর থেকে দাদু আর কখনো কোনো দিন বাড়িতে যায় নাই। বাড়িতে যায় নাই বলতে ওই যে মানে যায় নাই, বিলে যায় নাই। তো দাদু বিল থেকে যে ফিরে আসছিল, এরপরে আর বিলে যাওয়া হয় নাই। তো দাদুর জীবনের এই ঘটনা আবার দাদু বলছিল বাবার সাথে, বাবা আবার আমার বলছিল, সেই ঘটনাটাই মূলত আপনাকে আমি শোনাইলাম। জানি না দর্শকদের কাছে গল্পটা কেমন লাগছে, তবে এরকম গল্প কিন্তু অহরহ মানুষের জীবনে আছে। গ্রামে অসংখ্য মানুষের সাথে এই ধরনের ঘটনা ঘটছে, যে মাছ ধরতে যায় এই হয়েছে ওই হয়েছে, এরকম ঘটনা কিন্তু লোকমুখে এখনও শুনতে পাই। তো এই ছিল ঘটনা। আশা করছি জাকির ভাই ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগছে। আমি আবার নিজের গ্রামের ভাষায় গল্পটা লিখছি, কারণ গ্রামের ভাষায় লেখার কারণে হয়তো বা সৌন্দর্যটা ফুটে ওঠার কথা। তো আশা করছি আপনার দর্শকের ভালো লাগছে গল্পটা। এই পর্যন্ত বলে আমি আমার লেখাগুলো সমাপ্ত করলাম। প্রিয় বন্ধুরা, আশা করছি আসলে আপনাদের কাছে ভালো লেগেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে গল্পটা, এবং গল্পটা খুবই ভয়ানক ছিল এবং খুবই দুর্দান্ত একটা গল্প ছিল। এরকম ঘটনা আমিও অনেক জায়গায় শুনেছি, আমি আমার বাবার মুখে অনেক ধরনের ঘটনা শুনেছি, যে ঘটনাগুলো আসলে শরীরে কাঁটা দিয়ে ওঠে, ভয় লাগার মতো ঘটনা। এই সমস্ত ঘটনা যখন ছোটোবেলায় শুনতাম তখন কিন্তু অনেক খারাপ লাগতো, মানে রাতের বেলা বের হইতে পারতাম না। আর আমার পার্সোনালি একটা ভয় ছিল, বৃহস্পতিবার রাতে আমি বের হইতাম না, ভয় লাগতো। তো এই যে ভয় লাগা থেকে শিক্ষা, এই যে একটা অ্যাডভেঞ্চার টাইপের স্টোরি, এগুলা কিন্তু অনেকেই পছন্দ করেন আপনারা। আর ইদানিং ইউটিউবে অসংখ্য চ্যানেল হয়ে গিয়েছে, ফেক চ্যানেল, যেগুলোতে অনেক মানুষের ভিডিওর ভয়েস নিয়ে কিছু মানুষ আপলোড করে। হয়তো বা ওই গল্পগুলো আপনি আরও 5 বছর আগে শুনছেন, ওই গল্পটাই আপনাকে আবার শোনাচ্ছে। এই ধরনের চ্যানেল থেকে আপনারা দূরে থাকবেন। দেখবেন কিছু মানুষ স্ক্রিনে আইসা নিজেদের ছবি থাকে, ভিডিওতে থাকে, আর পাশে আর যে রাসেল ভাইয়ের যে ভূত FM ছিল, ওই ভূত FMের ভিডিও চালিয়ে দেয়। ওইগুলা থেকে দূরে থাকবেন, কারণ এরা হচ্ছে আপনার আপলোডার। তারা হচ্ছে অন্যের কন্টেন্ট চুরি করে নিয়ে আপলোড করতেছে, এটা অন্যায়। হ্যাঁ, এই ধরনের চ্যানেলের ভিডিও দেখবেন না। আপনারা শুধুমাত্র নিত্য নতুন ভিডিও দেখতে শুনতে ভালো ভালো চ্যানেলগুলো ভিজিট করবেন, যেগুলোতে অর্গানিক ভিডিও দেওয়া হয়। নতুন নতুন ভিডিও কষ্ট করে যারা তৈরি করে তাদের ভিডিওগুলো দেখবেন। আশা করছি আপনাদের এই ভাই জাকির ভাইয়ের চ্যানেলটা আপনারা আপনাদের নজরে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইচ্ছা আছে আপনাদেরকে নিয়ে অনেক দূরে এগোনোর, যদি আপনারা সাপোর্ট দেন ইনশাল্লাহ। আর গল্পগুলো যেহেতু অনেক কষ্ট করে বর্ণনা করতে হয়, পড়তে হয় আমার, তো বুঝতেই পারতেছেন একটা গল্প 1 ঘন্টা 40 মিনিট 50 মিনিট ভয়েস ওভার করা বা আপনাদেরকে পড়ে শোনানো কতটা কষ্টকর। আর আপনারা যদি একটু লাইক, কমেন্ট এবং ভালোবাসা না দেন, এটা হয়তো বা আমার জন্য আরও বেশি কষ্টকর হয়ে যাবে। তো আপনারা যদি লাইক, কমেন্ট করেন, একটু শেয়ার করেন, ভালো পরামর্শ দেন, গল্প পাঠান, তাহলে আমার জন্য এই জিনিসটা সহজ হবে। তো রাত সম্ভবত অনেক হয়ে গিয়েছে, যদি আপনি গল্পটা রাতে শুনে থাকেন। আমি আর আপনার ঘুমের বিরক্ত করব না, শেষ করে দিব। তবে শেষ করার আগে কিছু কথা আপনাকে অবশ্যই বলতে চাই। সেগুলো হচ্ছে, আপনি কখনোই এই ধরনের কোনো কাজ করবেন না। এই ধরনের কাজ আপনার জন্য ভালো হবে না। ধরেন, একাকীভাবে বাসার ছাদে কখনোই গভীর রজনীতে বসে থাকবেন না, কারণ আপনি ছাদে একাকীভাবে কখনোই থাকবেন না। অনেকেই আছে মোবাইলে কথা বলে ছাদে বসে দীর্ঘক্ষণ, লং টাইম। এটা ঠিক না, এটা করবেন না। প্লাস হচ্ছে একাকীভাবে এমন কোনো জায়গায় যাবেন না বন্ধুদের পালায় আড্ডায় পড়ে, যে অনেক রাত্রে আপনাকে রাতের বেলায় একা বাড়িতে ফিরতে হবে, এরকম কোনো জায়গায় যাবেন না। হসপিটালে রাতের বেলায় যদি থাকেন, একা থাকবেন না কোথাও। রোগীর পাশে অবশ্যই আরও 2-1 লোক রাখবেন। ওয়াশরুমে গেলে একা যাবেন না, লোক নিয়ে যাবেন। এই যে কিছু বিষয়, এগুলো মাথায় রেখে চলবেন। আর অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করি এবং করব আরও ভালোভাবে বেশি বেশি ইবাদত করার।
আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এগুলো ঘটনা কিন্তু জীবনে মানুষের অহরহ ঘটে, এগুলোর জন্য ভয় পেলে চলবে না। কোরআনের উপর কোনো কিছু নেই, পবিত্র কোরআনের তেলাওয়াত করবেন, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে নেবেন, আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে নেবেন। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর 3 কুলের একটা আমল আছে, এই আমলটা করবেন। অনেকেই জানেন এই আমলটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতেন। এটা করলে কালো জাদু থেকে শুরু করে জিন টিন যা আছে যাবতীয় সমস্ত কিছু থেকে আপনি হেফাজতে থাকবেন। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ে সূরাতুল ফাতিহা পাঠ করবেন একবার। তারপর সূরাতুল ইখলাস পাঠ করবেন 3 বার। তারপর সূরা ফালাক পাঠ করবেন 3 বার এবং সূরাতুন নাস, পবিত্র কুরআন মাজিদের সর্বশেষ সূরা যেটা আছে সূরাতুন নাস পাঠ করবেন 3 বার। করার পর হাতের, যেভাবে আমরা হাত দিয়ে কোনো কিছু ধরি, মানে দোয়া করার সময় এভাবে 2 হাত একত্রিত করে হাতের মধ্যে ফু দিয়ে সেই হাত মালিশ করে দিবেন সারা শরীরে, মাথা থেকে শুরু করে মুখমণ্ডল এবং সারা শরীরে 2 হাত, বুক এভাবে মালিশ করে 3 বার ফু দিয়ে করে দিলে আপনার শরীর বন্ধ হয়ে যাবে। আর এই আমলটা করতে হয় মাগরিবের নামাজের পর আর ফজরের নামাজের পর। আপনি যখন মাগরিবের নামাজের পর এই আমলটা করবেন তখন আপনি মাগরিব থেকে ফজর পর্যন্ত নিরাপদ। আর যখন ফজরের নামাজের পরে এই আমলটা করবেন তখন ফজর থেকে আবার মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপদ। এই আমলগুলো করবেন এবং পরিবারের মা বোনদেরকেও শিখাবেন, এবং সন্তানরা থাকলে তারা তো পড়তে পারবে না, ফু দিয়ে দিবেন, তাদের শরীরে ফু দিয়ে দিবেন, সাবধানে থাকবেন। এই আর কি বলার ছিল। আর আপনারা যদি আমাকে কোনো গল্প পাঠাতে চান বা কোনো গল্প শেয়ার করতে চান তাহলে গল্প শেয়ার করতে পারেন, ইনবক্স করতে পারেন, কমেন্ট করতে পারেন। ইনবক্স তো নাই, কমেন্ট করতে পারেন যে ভাই আমি আপনাকে গল্প পাঠাতে চাই। আপনার মেল দিলে আমি আপনাকে মেল করব, অথবা কমেন্ট পড়ে আপনার সাথে আমি যোগাযোগ করব। আর আমাদের যে অফিসিয়াল মেইলটা আছে সেটা আমি অল্প কিছু দিনের মধ্যেই শো করে দিব, যেটা সরাসরি আপনারা যাতে গল্পগুলো আমার কাছে পাঠাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, আসলে আপনাদেরকে মানে ওইভাবে বোঝাতে পারছি কিনা, তবে চেষ্টা করেছি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং নিয়মিত ইসলামিক বা ভৌতিক কম্বিনেশনে যে ভিডিওগুলো আমি নিয়ে আসি সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো আমি জাকির হোসেন আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।